নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। আর কয়েকদিন বাদেই আমাদের মানে ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ তিথি, যেটা হচ্ছে কামাখ্যার উমাবতী তিথি। এই নির্দিষ্ট তিথিতে বিভিন্ন ধরনের কাজ হয় আপনারা জানেন, এবং এই যে মেলাটা হয় কামাখ্যা ধামে, সেটা কিন্তু শুধু আমাদের এই ভারতবর্ষ না, বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু যথেষ্ট পপুলার। এবং এই সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভক্তরা কিন্তু এই সময় এখানে উপস্থিত হয়, এবং সেক্ষেত্রে সেখানে বিভিন্ন তন্ত্র সাধনার থেকে শুরু করে বিভিন্ন তন্ত্রের মানুষ সেখানেও কিন্তু তারা কিন্তু উপস্থিত হন এই নির্দিষ্ট তিথিতে। এবং এই নির্দিষ্ট তিথিটা কিন্তু আগামী অর্থাৎ এই যে সময়কাল অর্থাৎ 22শে জুন থেকে 25 তারিখ পর্যন্ত এটা কিন্তু থাকবে। এবং এই নির্দিষ্ট তিথিতে আপনারা জানেন এতটা গুরুত্বপূর্ণ কাজ হয়, যেটা সবথেকে মেয়েদের জন্য এটা বেশি গুরুত্ব। কেন, তার বিস্তারিত আলোচনা অবশ্যই করব, কারণ এখানে বলা হয়েছে যে এই মন্দির বা এখানে এটা কেনই বা দেবীর নাম এখানে কামাখ্যা হলো, বা এই পাহাড়টার নাম বা কেন নীলকণ্ঠ হলো বা নীলাচল হলো, বা এখানে যে কি কারণে অর্থাৎ এখানে কামাখ্যার মন্দিরটায় কেন এখানে পৌরাণিক বিভিন্ন যে তথ্য কেন রয়েছে, কি কি রয়েছে এখানে, এবং এখানে এই জায়গাটার নামই বা কেন কামরূপ হলো, এটার বিস্তারিত আলোচনা রয়েছে। এবং এগুলো প্রত্যেকটা পৌরাণিক বিভিন্ন কাহিনী রয়েছে, সেগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব। এবং তার সঙ্গে সঙ্গে এটা আলোচনা থাকবে যে এই মন্দিরটার এত গুরুত্ব কিসের। প্রথম অবস্থায় দেখুন যে এই মন্দিরটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা এখনও দেখি, বা এটা সব সময় জাগ্রত, কিন্তু এই সময়টা বেশি জাগ্রত। কারণ আপনারা জানেন আমি বছরে একাধিকবার আমি কিন্তু এই মন্দিরে যাই, এবং এখানে বিভিন্ন ধরনের কাজ করা হয়। কারণ এই নির্দিষ্ট মন্দির চত্বরে রয়েছে দশ মহাবিদ্যার কিন্তু অবস্থান রয়েছে। দশ মহাবিদ্যার বিভিন্ন কাজ এখানে হয়, এবং এখানে 64 যোগিনীর থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ক্রিয়া এখানেও হয়। এবং এখানে সঙ্গে সঙ্গে রয়েছে কিন্তু আরও অন্যান্য ক্রিয়া, যেগুলো এই নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করা যায়। যাই হোক, প্রথম অবস্থায় বলি, এখানে বলছে যে যখন শিব এবং সতীর বিবাহ হয়েছিল, মানে কারণ এই কাহিনীটা এইখান থেকেই আছে। কারণ শিব এবং সতীর যখন বিবাহ হয়, তারপরে কিন্তু তার পিতা সেক্ষেত্রেও কিন্তু মেনে নেয়নি, অর্থাৎ সতীর পিতা কিন্তু এটা মেনে নেয়নি। এবং সেই দক্ষ যখন তার নিজ গৃহে একটা যজ্ঞের আয়োজন করেছিল, এবং সেই যজ্ঞে কিন্তু তাদের অর্থাৎ এখানে কিন্তু মেয়ে এবং জামাই অর্থাৎ শিবকে কিন্তু সেখানে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা হয়নি। এবং এই যে নিমন্ত্রণ করা হয়নি, সেখানে যখন সতী জানতে পারল, তখন তার মধ্যে একটা জেদ তৈরি হলো, এবং সেই জেদের কারণে সে কিন্তু সেই শিবের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য শিবকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সে কিন্তু তার অনুমতি নেওয়ার চেষ্টা করেছিল। এবং সেখানে দশ মহাবিদ্যার অবস্থান এসেছিল, সেখানে দশ মহাবিদ্যা শিবকে ঘিরে ধরেছিল, এগুলো তো রয়েছেই। এবং শেষে যখন শিব তাকে অনুমতি দিলেন, তখন কিন্তু তিনি গিয়ে তার পিতৃগৃহে দেখলেন সমস্ত দেবদেবতারা সমস্ত জায়গার সকলেই এসছে, শুধুমাত্র তারা দুজন বাদে অর্থাৎ শিব এবং সতী এই দুজন বাদে সকলেই সেখানে উপস্থিত আছেন, এবং সেখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। তখন তিনি গিয়ে বললেন, এবং তার স্বামীকে কেন, শিবকে কেন সেখানে নিমন্ত্রণ করা হয়নি। তখন তার পিতা দক্ষরাজ তিনি কিন্তু বিভিন্ন অকথ্যভাবে সেই শিবেরকে মানে কিন্তু অপমান করতে লাগলেন, এবং সে স্ত্রীর সামনে স্বামীকে অপমান করতে যখন শুরু করলো, এবং সেক্ষেত্রে কিন্তু স্ত্রী অর্থাৎ এখানে সতী কিন্তু সেটা মেনে নিতে পারেনি, এবং সেখানে সেই ভয়ঙ্কর সেখানে তাণ্ডব শুরু করলেন, এবং শেষ পর্যন্ত তিনি নিজেকে সেই যজ্ঞে নিজেকে আহুতি দিলেন। অর্থাৎ সেই যজ্ঞের মধ্যে তিনি
কিন্তু অবস্থান করলেন, এবং যজ্ঞের মধ্যে যখনই অবস্থান করলেন তিনি দগ্ধ হয়ে গেলেন, এবং এই মতো দগ্ধ হয়ে তিনি মারাও গেলেন। এবং এই মতো অবস্থায় যখন শিব এটা জানতে পারলেন, শিব কিন্তু সেখানে কুরুক্ষেত্র তৈরি করলেন, একদম পরিবেশটাকে কিন্তু তছনছ করে দিলেন। কারণ সেই সময় তিনি আসলেন এবং তার যারা সহচরী তাদেরকে পাঠালেন, এবং সেখানে পরিস্থিতিটাই অন্যরকম হয়ে গেল। এবং যখন সতীকে দেখলো যে তিনি মৃত, সেখানে তো আরও মানে সাংঘাতিক হলো, এবং সেই মৃত দেহকে তিনি ঘাড়ে করে নিয়ে কিন্তু মানে তাণ্ডব শুরু করলেন, এবং এই তাণ্ডবে সৃষ্টি এবং স্থিতি বিনষ্ট হতে শুরু করলো। তখন সমস্ত দেবতারা সেক্ষেত্রে কিন্তু নারায়ণ বা বিষ্ণুর কাছে তিনি কিন্তু তারা আর্তনাদ করলেন, এবং কি করে এটাকে থামানো যায়, বন্ধ করা যায়। তখন তার অর্থাৎ এখানে বিষ্ণুর যে হাতের সেই সুদর্শন চক্র তিনি ছেড়ে দিয়ে সতীর দেহকে, মৃত দেহকে কিন্তু ছিন্ন ভিন্ন করলেন, এবং 51টা খণ্ডে রূপান্তরিত হয়েছিল, এবং 51টা খণ্ড বিভিন্ন জায়গায় গিয়ে পড়েছিল, এবং যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে সেই 51 পীঠ অর্থাৎ এক একটা করে সতীপীঠ কিন্তু রূপান্তরিত হয়েছিল। এবং সেই সতীপীঠের মধ্যে কিন্তু কামাখ্যা পীঠও কিন্তু একটা সতীর একটা অঙ্গ এখানে পড়েছিল, যেটা হচ্ছে মাতৃযোনিকোট, এবং সেই যে যোনি এখানে পড়ার কারণে সেখানেও কিন্তু সেই সতীর পীঠে রূপান্তরিত হয়েছিল, এবং এই পর্যন্ত রয়েছে। এবং এরপরে আরও বিস্তারিত রয়েছে এখানে, কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমাদের ইতিহাসের বিভিন্ন ক্ষেত্রে লেখা রয়েছে বিভিন্ন জায়গায়। তাছাড়াও কিন্তু এখানে পৌরাণিক বেশ কিছু কাহিনী রয়েছে। এবং এই যে মাতৃযোনি পতিত হওয়ার পর যে 51 পীঠের একটা পীঠ হলো এখানে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এই 51 পীঠের এই পীঠটা, কারণ এখানে এটা গুপ্তপীঠ, এবং এখানে যে কোনো ক্রিয়া সাকসেস হয়। এবং বলা হচ্ছে যে এইখানে যোনি পতিত হয়েছিল যেখানে, অর্থাৎ দেবী যোনি যেখানে পতিত হয়েছিল, সেই স্থান হচ্ছে তীর্থচূড়ামণি। এবং এই তীর্থচূড়ামণির অর্থ হলো যত তীর্থ আপনি করছেন তার সর্বশ্রেষ্ঠ তীর্থ এখানে। এবং যেখানে বলছে যে যে কথিত আছে যোনিরূপ যে প্রস্তরখণ্ড অর্থাৎ যে পাথরটা যেখানে পড়েছিল, এবং সেটা যখন পড়ার পর অর্থাৎ সেই যে নির্দিষ্ট জায়গায় পতিত হওয়ার পর ওই পাহাড়ের ওই নির্দিষ্ট স্থানটা কম্পন সৃষ্টি হয়ে যায়, এবং কম্পন সৃষ্টি হওয়ার পর ধীরে 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 ওটা নিচের দিকে নামতে শুরু করে, এবং যখন নিচের দিকে নামতে শুরু করে তখন সৃষ্টি নষ্ট হয়ে যাওয়ার জন্য তখন দেবতারা কিন্তু প্রত্যেক দেবতারাও কিন্তু এই জায়গাটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করে, এবং যাতে এটা কোনো রকমের নিচের দিকে না নেমে যায়। এবং এই জন্যই কিন্তু এটা বলা হচ্ছে যে এই যোনিকূট বা এই পাথরটা যদি কেউ টাচ করে, স্পর্শ করে, তাতে কিন্তু তার অনেক বলা হচ্ছে রোগ মুক্তি হয়, এবং বিভিন্ন বিভিন্ন সমস্যার থেকে এরা মুক্তি লাভ করে। এবং এই যে এই সঙ্গে সঙ্গে বলছে যে এই উচ্চ পর্বত মহামায়ার এই নির্দিষ্ট পাথরখণ্ডটা এখনও পর্যন্ত রয়েছে, এবং এটা একটা নির্দিষ্ট সময় এখানে কিন্তু জল অর্থাৎ এখানে কিন্তু অর্থাৎ জল চলে আসে, এখানে জলে পরিপূর্ণতা হয়, এবং এই জলটা লাল হয়ে যায়। এবং সেই নির্দিষ্ট তিথিটা হচ্ছে প্রত্যেক বছরের সূর্য যখন তার নির্দিষ্টভাবে নির্দিষ্ট যে নক্ষত্রগুলো কানেকশান পায়, সেই নক্ষত্রগত কানেকশান পেতে পেতে যখন আদ্রা নক্ষত্রের প্রথম পাদে টাচ করে, তখন কিন্তু ধরিত্রীর রজস্বালা হয় বলা হয়। এবং এই ধরিত্রী যখন রজস্বালা হয়, এবং দেখবেন এই সময় চারিদিকে প্রচুর বৃষ্টি হয়, এবং এই বৃষ্টি কিন্তু পরবর্তীতে একদম টানা বৃষ্টি থাকে 3 থেকে 4 দিন 5 দিন, এবং প্রচুর বৃষ্টি হয়। এবং এই সময় দেখবেন যে খনন কার্য অর্থাৎ মাটি খোঁড়া নিষেধ থাকে, এবং অনেক ধরনের কাজ নিষেধ করা আছে, সেগুলো করা হয় না। গাছ কাটা নিষেধ, মাটি খোঁড়া নিষেধ, চাষবাস করা নিষেধ, এই সময়টা করা হয়, কারণ ধরিত্রী তখন রজস্বালা হয়, তাকে কোনো রকমের আঘাতপ্রাপ্ত করা যাবে না। এবং এই জন্য এবং এই নির্দিষ্ট সময়টা ওই যে গর্ভগৃহ রয়েছে মায়ের, অর্থাৎ যেখানে
যে যোনির যে পাথরটা রয়েছে বা শিলাটা রয়েছে, সেই শিলাটা সেখানে কিন্তু পরিপূর্ণতা হয়, অর্থাৎ সেখানে জলে ভরে যায় এবং সেই জলের যে রঙটা হয়ে যায় লাল রং হয়ে যায়। সেই জন্য সেটা শাস্ত্রে বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে, যেটা বলা হয় যে এটা অর্থাৎ মায়ের ওই সময় রজস্বলা হন এবং সেই জন্য তার ওই ধারা সেখান থেকে বয়। তাহলে এই হিসাবে কিন্তু সেটা যথেষ্ট জাগ্রত এবং এটা এই নির্দিষ্ট সময়ই হয়। এবং এই নির্দিষ্ট সময় যেটা হচ্ছে 22 থেকে 25 তারিখ হোক, কখনো 26 তারিখ, এই নির্দিষ্ট কাল পর্যন্ত হয় একটা নির্দিষ্ট সময়, যখন সূর্য, আবার বলছি, সূর্য যখন আদ্রা নক্ষত্র টাচ করে এবং সেটা প্রথম পাদ যতক্ষণ না শেষ করে, এবং এই পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু দেখা যায়। এবং এখানে আরেকটা জিনিস রয়েছে যে এই নির্দিষ্ট তিথিটা মানে কেন এর নামকরণটা, যে কামাখ্যা কামরূপ কেন হলো, কামাখ্যা কামরূপ কেন এটা হলো, এটার বিভিন্ন তার কিন্তু বর্ণনা রয়েছে। কারণ এখানে বলা হয়েছিল যে ব্রহ্মার বলে, অর্থাৎ ব্রহ্মার বরে তারকাসুর তিনি বরপ্রাপ্ত হয়েছিলেন এবং তাকে কেউ হত করতে পারবে না, নিহত করতে পারবে না। একমাত্র নিহত করার একজনই আছে, তিনি হচ্ছেন শিবের পুত্র। এবং সেই সময় শিব যেহেতু এই যে সতীর 51 খণ্ড হয়ে গেছে, সতী মারা গেছে, তারপরে সেই শিব কী করেছিল না, মনের দুঃখে কষ্টে সে কিন্তু পর্বতে গিয়ে তিনি কিন্তু ধ্যানে বসেছিলেন এবং তিনি পুরোপুরি সংসার ত্যাগ করে তিনি পর্বতে চলে গেছিলেন এবং সেই কারণে তার সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এইটা চিন্তা ভাবনা করেছিলেন। এবং তারকাসুর কী করলেন যে এই বর পাওয়ার পর অত্যাচার শুরু করলেন, অর্থাৎ সমস্ত দেবদেবতাদের প্রতি অত্যাচার শুরু করলেন। তার মনের মতো, তার যেটা ভালো লাগতো সে সেটাই করতো, কেউ বাধা দিতে পারতো না। তার মধ্যে যথেষ্ট শক্তি ছিল, কারণ সমস্ত শক্তি কিন্তু সেই ব্রহ্মার কাছ থেকে সেই বরের মাধ্যমে নিয়ে নিয়েছে এবং সেই জন্য তাকে কেউ কোনো রকমের সমস্যা বা ক্ষত বা কোনো রকমের আঘাত বা কোনো রকমের সমস্যায় ফেলতে পারছিল না। এই মতো অবস্থায় দেবতারা চিন্তা ভাবনা করলো যে কিভাবে শিবের সন্তান, অর্থাৎ শিবকে বিবাহ দেওয়া যায় এবং সেই বিবাহের পর যে সন্তান আসবে সেই সন্তান এই তারকাসুরকে বধ করতে পারবে। তখন এদিকে যে শিবের, অর্থাৎ এখানে যে সতীর যে 51 খণ্ড বিভিন্ন জায়গায় পড়েছে এবং 51টা পীঠ হয়েছে, সতীদেবী তার প্রাণ ত্যাগ করার পর গিরিজা হিমালয়ে গৃহে মেনকার গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং ফুটফুটে শিশু কন্যাটির নামকরণ করা হয়েছিল গিরিজা বা পার্বতী। এবং সেই পার্বতী ধীরে ধীরে বড় হতে শুরু করলো এবং একটা সময় সেই পার্বতীর সঙ্গে দেবতারা ঠিক করলো সেই পার্বতীর সঙ্গে সেই ধ্যানে মগ্ন শিবের বিবাহ দেওয়া হবে এবং সেখানে যে সন্তান, তাদের যে সন্তান আসবে সেই সন্তান কি না তারকাসুরকে বধ করবে। কিন্তু শিব তো যেহেতু ধ্যানে মগ্ন রয়েছে, তার ধ্যানকে ভাঙবে, কিন্তু সেই ধ্যান ভাঙানোর মতো কারোর কিন্তু কোনো রকমের শক্তি নেই। তখন এই রূপ, অর্থাৎ এখানে বলবো পার্বতীও কিন্তু অবশ্যই সেই কামদেব এবং রতি, তাদের দুজন, অর্থাৎ কামদেব এবং রতি দেবী, তাদের কিন্তু দুজনের বিবাহ হয়েছিল এবং সেই কামদেবকে কিন্তু কামদেবের শরণাপন্ন হয়েছিলেন এই পার্বতী। এবং এই পার্বতী যখন কামদেবের শরণাপন্ন হলেন, কামদেবের মাধ্যমে কামবাণ প্রয়োগ করা হয়েছিল শিবের ওপর, ধ্যানমগ্ন শিবের ওপর। যখন কামদেব যে বাণটা নিক্ষেপ করলেন, তখন সঙ্গে সঙ্গে তার ত্রিনেত্র দিয়ে অগ্নির শিখা বার হতে থাকলো শিবের, এবং সেই অগ্নির শিখাতে কামদেব ভস্ম হয়ে গেলেন। এবং এই ভস্ম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন রতি দেবী কিন্তু সেই কান্নাকাটি আরম্ভ করলো এবং শিবের কাছে আর্তনাদ শুরু করলো যে আমার স্বামীকে কেন তুমি ভস্ম করে দিলে। তখন বলল ঠিক আছে, দেখা যাবে পরে কি করা যায়। এবং এই মতো অবস্থায় জিনিসটাকে রেখে দেওয়া হলো এবং তারপরে শিবের সঙ্গে পার্বতীর বিবাহ হলো একটা সময়, এবং শিবের সঙ্গে পার্বতীর বিবাহ হল। তারপরে তাদের সন্তান এসেছিলো এবং এর তো বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। এবং সেক্ষেত্রে সেই
তারকাসুরকেও বধও করেছিল। এবং এগুলো তো আরও বিস্তারিত রয়েছে, কিন্তু এটা মেন যে পয়েন্টটা রয়েছে, তারপরে বিবাহের পর এবং তাদের সেই কামদেবকে বলা হলো তার পুনর্জন্ম হবে, এবং তার পুনর্জন্ম হয়েছিল ঠিকই, কিন্তু সেই পুনর্জন্ম পূর্বের যে কামদেব ছিল তার কিন্তু তার চেহারার সঙ্গে পুরোপুরি অন্যরকম ছিল। এবং তখন তাকে বলা হয়েছিল, তুমি নীল, অর্থাৎ এখানে অমুক জায়গায় তুমি সেখানে 51 পিঠের একটা পিঠ আছে যেখানে সতীর জনিকূট পড়েছিল, এবং সেই জায়গাটাকে তুমি দেখে শুনে এবং প্রচারে নিয়ে আসবে, বা মানুষকে সেখানে গুরুত্বটা বোঝাবে, এবং সেই জায়গায় তুমি থাকবে এবং থেকে সেখানে পুজো পাঠ এবং বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে সেই জায়গাটাকে কিন্তু জাগ্রত করে তোলো। তুমি যখন এই জায়গাটাকে সঠিকভাবে জাগ্রত জায়গা তৈরি করতে পারবে, তখন তোমার চেহারার পরিবর্তন করা হবে। এই মতো অবস্থায় কামদেবকে তার সেই বিভৎস চেহারা নিয়ে সেখানে উপস্থিত হলো, এবং সে কিন্তু সে বিভিন্নভাবে তার নিষ্ঠার সঙ্গে পুজো পাঠ করতে থাকলো, এবং এই জনিপীঠ, যেটা দেবীর জনিপীঠ, সেখানে কিন্তু সে নিষ্ঠার সঙ্গে পুজো পাঠ থেকে আরম্ভ করে সেটা আস্তে 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 মানুষের মধ্যে ছড়িয়ে দিতে লাগলো, এবং মানুষের উপকারে সেটা লাগাতে লাগলো, এবং তার সঙ্গে সঙ্গে সেটা সে 51 পিঠের একটা পিঠ বলে সেখানে কিন্তু স্থাপন করলো। এবং এই কামদেব এবং রতি দেবী তারা দুজনে মিলে ভক্তি সহকারে যখন পুজো পাঠ শুরু করলেন এই নির্দিষ্ট স্থানে, তখন মহামায়া কিন্তু কামদেব এবং রতির প্রার্থনায় তুষ্ট হয়ে সেখানে কিন্তু কামদেবের রূপ দিলেন, এবং সেটা আগের রূপ দিয়েছিলেন, এবং এই কামদেব এখানে এসে তার আগের রূপ ফিরে পেলেন, এবং তাই এই জায়গাটার নাম কামরূপ বলা হয়। আর তার এই রূপ ফিরে পাওয়ার পর তিনি কি করলেন, তখন তিনি বিশ্বকর্মার কাছে গেলেন, বিশ্বকর্মার শরণাপন্ন হলেন, এবং তারপর সেই বিশ্বকর্মা দিয়ে তিনি কি করেছিলেন, এই মহামায়ার জন্য নির্মাণ করেছিলেন এই মন্দির, এবং এছাড়াও মন্দিরের গায়ে 64 যোগিনী আর 18টে ভৈরব মূর্তি তিনি স্থাপন করেছিলেন, যেগুলো আপনারা দেখবেন মন্দির চত্বরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে রয়েছে। এবং এবং এখানে সেগুলো প্রত্যেকটা খোদাই করে তৈরি করেছিলেন, এবং পরবর্তীতে কামদেবের নিজের রূপ ফিরে পাওয়ার কারণে এই স্থানের নাম করা হয় কামরূপ। আর শিব পার্বতী সতীর যেহেতু এখানে জনিপীঠ বলা হয়, এবং সেই জন্য এই জায়গাটার নাম কামাখ্যা রূপ দেওয়া হয়েছিল, এবং দুজনের নাম মিলে এখানে এই রূপের নাম করা হয়েছিল কামরূপ কামাখ্যা। এবং কথিত আছে সকল সাধক এই মন্দিরে স্থাপিত বা কামাখ্যার দেবীর সাধনা এবং সাধন ভজন যদি করে, তাহলে কিন্তু তাদের মনস্কামনা পূর্ণ হয়। এবং বিশেষ করে বলা হচ্ছে এই নির্দিষ্ট স্থানে গিয়ে যদি তারা পুজো পাঠ করে, তাহলে বলা হয় যে 3টে ঋণ থেকে তারা মুক্তি পায়, অর্থাৎ একটা হচ্ছে পিতৃ ঋণ, একটা হচ্ছে ঋষি ঋণ, একটা হচ্ছে দেবী অর্থাৎ দেব ঋণ। এই 3টে ঋণ থেকে এরা মুক্তি লাভ করে। এবং ইতিহাস বলছে এই কামরূপ কামাখ্যার বিভিন্ন সময় বিভিন্ন রাজারা এসছে, বিভিন্নভাবে এটা কিন্তু ধ্বংসপ্রাপ্তও হয়েছে, আবার নতুন করে তৈরি হয়েছে। এইভাবে হতে হতে কিন্তু একটা সময় কাল এইটা যখন বলছে যে পাল বংশ যখন আসলো, পাল বংশের রাজা ধর্মপাল যখন আসলেন, তখন কিন্তু এই কামাখ্যা মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছিলেন। সেই জন্য এই নির্দিষ্ট যে জায়গাটা, অর্থাৎ এই যে কামরূপ কামাখ্যা আপনারা বলছেন, বা কামাখ্যা মন্দির, যে মন্দিরে বিশেষ করে বেশ কিছু কাজ হয়, এখানে বিশেষ করে বলা হচ্ছে এখানে 10 মহাবিদ্যার বিভিন্ন প্রতিষ্ঠা, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় স্থাপন রয়েছে। সেই জন্য বলা হচ্ছে যে এই নির্দিষ্ট অর্থাৎ এই যে পীঠটা এতটাই গুরুত্বপূর্ণ পীঠ, যেটা আপনি করবেন, অর্থাৎ এখানে বলা হয়, একটা কথায় আছে যে এখানে এক সময় নরবলি হতো, এখনও কিন্তু এখানে বলি হয়, যেটা মহিষ বলি হয় প্রত্যেক এই যে যখন মন্দির ওপেন হবে, এই যে পুজোর অর্থাৎ এখানে অমাবস্যার পরে যখন মন্দির ওপেন হবে, তারপর থেকে প্রত্যেক দিন
6টার থেকে 8টা করে মোষ বলি হবে, এবং সেটা সকাল এবং সন্ধে আলাদা আলাদা একটা সময়ে 6টার থেকে 8টা করে হয়, মহিষ বলি হয়। এবং এই যে বলি ক্রিয়া, বলি প্রথা এখনও চলে রয়েছে। এবং তাছাড়াও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ছাগ বলির যে ক্রিয়া রয়েছে সেটা হয়। এবং কখনো কখনো এখানে পায়রা নিয়ে গিয়ে এখানে পায়রাকে উড়িয়ে দেওয়া হয়, কখনো কখনো পায়রার রক্ত সেখানে কিন্তু ক্রিয়া হয়। তা যাই হোক, এখানে বিভিন্ন ধরনের কাজ এখানে হয়। এবং মেন যে কাজগুলো, একটা জিনিস জেনে রাখুন যে মেয়েদের জন্য এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। মেয়েরা এখানে কিন্তু যে কোনো কাজ করলে সেক্ষেত্রে সঠিক তাদের প্রাপ্তির যোগ হয়। সেই জন্য বলা হয় যে এক সময় এখানে এতটা জাগ্রত ছিল যে এখানে কোনো কেউ যদি তার বলে ছেলেদেরকে এখানে ভেড়া বানিয়ে রাখা যেত, অর্থাৎ এখানে যে ক্রিয়া হতো সেই ক্রিয়া বলে কোনো মেয়েরা কোনো ছেলেদেরকে ভেড়া বানিয়ে রাখতে পারত এই কামাখ্যা পেটে। এবং সেগুলো এখনও যথেষ্ট রয়েছে। এবং এখানে রয়েছে যে যেমন কালা জাদুর থেকে, আর আপনারা জানেন যে কালা জাদু বিভিন্ন তন্ত্রক্রিয়া, বিভিন্ন ধরনের যোগ সাধনা, বিভিন্ন তন্ত্র সাধনা এখানে কিন্তু হয়। এবং এই যে জায়গাটা সেই জন্য এতটা কিন্তু এতটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বারবার বলছি। এবং এই যে সময়কালটা, যে আষাঢ় মাসের এই নির্দিষ্ট সময় রয়েছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আপনারা পাবেন 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। তাই এই 7 থেকে 11 তারিখ মন্দির বন্ধ থাকে। মন্দিরের বাইরে বিভিন্ন ধরনের যারা তন্ত্র সাধনা করে, বিভিন্ন ধরনের ক্রিয়া করে, তারা অপেক্ষা করে। এবং তারপরে কিন্তু সেখানে তাদের নাম বিভিন্ন রকমের জপ ক্রিয়া করে, এবং এগুলো করে তাদের নিজেদের উন্নতির জন্য, নিজেদের আরও নিজেকে শক্তিশালী করার জন্য এই ক্রিয়াগুলো হয়। তাছাড়াও কিন্তু বলবো যে এই সময়টা দেশ বিদেশের বহু মানুষ আসে, কারণ এখানে মেন যে জায়গাগুলো, এখানে বশীকরণ ক্রিয়া সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা নেয়, বশীকরণ ক্রিয়া। এবং তন্ত্রের বিভিন্ন বশীকরণ থেকে আরম্ভ করে আপনি আপনার শত্রুর দ্বারা আপনি হয়তো ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছেন, শত্রুকে দমন করতে পারছেন না, সেই দমন ক্রিয়া এখানে হয়। বশীকরণ ক্রিয়া, দমন ক্রিয়া, উচ্চাটন ক্রিয়া, যেটা খুব গুরুত্বপূর্ণ এই নির্দিষ্ট তিথিতে, এই নির্দিষ্ট জায়গায় কিন্তু হবে। কারণ এই মন্দির ওপেন হওয়ার পর, অর্থাৎ মন্দির খুলে যাওয়ার পর আরও বেশি জাগ্রত থাকে এই মন্দির চত্বর। এবং আপনারা দেখেন বা আপনারা দেখবেন যে প্রত্যেক বছরেই কিন্তু এই আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11 তারিখের পর, এই 11 তারিখ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে কৃষিকাজ বন্ধ থাকে, বিভিন্ন ধরনের কাজ বন্ধ থাকে, অনেক কাজ বন্ধ থাকে। তারপরের থেকে কিন্তু ধরিত্রী কিন্তু চারিদিকে ফুল ফলে ভরে ওঠে এবং সবুজে সবুজ হয়ে যায় দেখবেন। কারণ এরপরে তারা ধরিত্রী জাগ্রত হয়ে যায় এবং সে তার পুষ্টিপূর্ণ হয়, অর্থাৎ তার মধ্যে পুষ্টিটা সম্পূর্ণ আসে। এবং তারপরে সেখানে যে কাজ করা হয় বা যে কাজগুলো হয় সেগুলো সম্পূর্ণ হয় সঠিক ক্রিয়ার মাধ্যমে। যাই হোক, এই জন্য আবার বলছি, এই যে নির্দিষ্ট তিথিটা আসছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই তিথিটাকে সঠিকভাবে কাজে লাগান। আর আমার চেম্বারগুলো কিন্তু জানেন যে রবিবার কাঁচরাপাড়া, সোমবার ব্যারাকপুর এবং শ্রীরামপুর, মঙ্গলবার আপনারা কালীঘাট পাবেন, বুধবার করে কখনো তারা হাতিবাগানে পাবেন, কখনো মেছেদা পাবেন, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবার হাতিবাগানে আছে, শনিবার করে কখনো আপনারা বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠে আপনারা পাবেন। বা তাছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় যায়, কখনো শিলিগুড়িতে পাবেন, কখনো যেমন এই আগামী কামাখ্যাতে থাকবো 21 তারিখে। তার সঙ্গে সঙ্গে বলবো যে যাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা রয়েছে, কারোর ক্ষেত্রে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা রয়েছে, কারোর ক্ষেত্রে হয়তো সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো এমন কিছু জায়গা শত্রুতার হয়ে রয়েছে, সেখান থেকে বেরোতে পারছেন না, কঠিন থেকে কঠিনতম সমস্যা। একটা জিনিস জানুন, এই যে তিথি রয়েছে, কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের একটা নির্দিষ্ট তিথি এই আগামী দিনে আসছে। সেই জন্য যারা মনে করছেন কোনো কাজ করবেন, তার জন্য বলবো ওই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। কারণ বিগত দিনে বহু মানুষ এসছে, তারা, আমি আবার বলছি, তিথি নক্ষত্র দেখে তাদের কাজ করিয়ে দিয়েছি, তারা ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে, শুনতে থাকুন। আর সকলে বলবো, সকলে আগামী দিন সকলে খুব ভালো হোক,
ভালো থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসে সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা
আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার,
আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়ে গেলেই বলতে চাইছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।